দক্ষিণ কোরিয়ার বুসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকটি শুরু হয়েছে। চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠকটি 3 থেকে 4 ঘন্টার হতে পারে বলে আশা করছেন ট্রাম্প। অ্যাপেকভুক্ত দেশগুলোর নেতাদের 32তম বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফর করছেন ট্রাম্প এবং শি। এর ফাঁকে বুসানে তাদের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ট্রাম্প বুসানের গিমহাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর কিছুক্ষণ পরে একই বিমানবন্দরে অবতরণ করে চীনের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটিও। ট্রাম্প এবং শি জিনপিং এমন একটি চুক্তির জন্য আলোচনা করছেন যা তাদের দেশের মধ্যে বারবার চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে পারে। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চীন এবং যুক্তরাষ্ট্র পরস্পরের সাথে লড়াই করা মোটেও ভালো বিষয় নয়। দুই দেশের স্বার্থেই একটি ভালো চুক্তি করতে চান তিনি, যা পারস্পরিক সমঝোতা এবং স্থিতিশীলতার নতুন দিগন্ত খুলে দেবে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এটি যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সামনাসামনি বৈঠক। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশে প্রধান দুই নেতার এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক বাজারে আশাবাদ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে চীন ও যুক্তরাষ্ট্রের নতুন সমঝোতা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দক্ষিণ কোরিয়ার সাথে একটি বাণিজ্য চুক্তি খুব শীঘ্রই চূড়ান্ত করা হবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা এপেক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় পৌঁছে একথা বলেন ট্রাম্প। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বলেছেন, উভয় পক্ষ পারস্পরিক শুল্ক 25% থেকে কমিয়ে 15% করবে। এছাড়া দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন বিনিয়োগ করবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। এশিয়া সফরের শেষ ধাপে টোকিও থেকে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর গিয়ংজুতে অ্যাপেক সিইওদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা হবে। আমরা সত্যি একসঙ্গে কাজ করছি এবং আমাদের একটি বিশেষ সম্পর্ক আছে, একটি বিশেষ বন্ধন। প্রকৃতপক্ষে আমরা জাহাজ নির্মাণ ক্ষেত্রেও একসঙ্গে কাজ করছি। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা সাংবাদিকদের জানান, দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন বিনিয়োগ করবে, যার মধ্যে $200 বিলিয়ন নগদ বিনিয়োগ এবং $150 বিলিয়ন জাহাজ নির্মাণে অন্তর্ভুক্ত থাকবে। অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিলেন ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। এ সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, তিনি আশা করেন যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক চালিত সাবমেরিনের জন্য জ্বালানি ব্যবহারের অনুমতি দেবেন। এছাড়া ট্রাম্প এবং লির সাথে এক নৈশভোজে ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর সহ অ্যাপেক দেশগুলির অন্যান্য নেতারা যোগ দিয়েছিলেন। নৈশভোজে নেতারা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। নৈশভোজের পর দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ সম্মাননা পদক অর্ডার অফ মুগাংওয়া এবং সিল্লার রাজাদের পরা মুকুটের একটি রেপ্লিকা ট্রাম্পকে উপহার দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সফর ঘিরে বৃহস্পতিবার তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে ট্রাম্প শির প্রথম মুখোমুখি বৈঠক, যা দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর গিয়ংজুতে অনুষ্ঠিত হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। জ্যামাইকায় তাণ্ডব চালানোর পর খানিকটা দুর্বল হয়ে কিউবায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মেলিসা। এদিকে হাইতি ও জ্যামাইকায় মেলিসার আঘাতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জ্যামাইকায় ৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হেনে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় মেলিসা। এরপরই ধীরে ধীরে দুর্বল হয়ে কিউবায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১১৫ মাইল। এদিকে হাইতির দক্ষিণ উপকূলীয় শহর পেটিগুয়াভে একটি নদীর পানি উপচে পড়লে অন্তত ২৩ জনের মৃত্যু হয়। প্রবল বন্যায় শহরের বহু বাড়িঘর ধসে পড়ে। জ্যামাইকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সেন্ট এলিজাবেথে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এক শিশু গাছ চাপায় মারা গেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিমন্ত্রী। মেলিসা তাণ্ডবে দ্বীপে প্রায় ৩/৪ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। ঝড়ের প্রভাবে ব্যাপক ভূমিধস হয়েছে অনেক স্থানে।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে চলমান পুলিশি অভিযানে অন্তত ১৩২ জন প্রাণ হারিয়েছেন। রিও প্রসিকিউটর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, রেড কমান্ড নামের এক অপরাধ চক্র দমন করতে এই অভিযান শুরু হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রিওর বিভিন্ন বস্তি এলাকায় দলটি তাদের আধিপত্য বৃদ্ধি করছিল। প্রায় ২৫০০ পুলিশ সদস্য মঙ্গলবার শুরু হওয়া অভিযানে যোগ দেন। তাদের সহায়তার জন্য আর্মার্ড ভেহিকল, হেলিকপ্টার এবং ড্রোন মোতায়েন করা হয়। রিওর উত্তরাঞ্চলে দুটি দরিদ্র এলাকায় মূলত এই অভিযান সীমাবদ্ধ রাখা হয়। ব্রাজিলের সবচেয়ে বড় মাদক কারবারি চক্রের মূল ঘাঁটি ওই অঞ্চলে রয়েছে। অপরাধীরা ড্রোন ব্যবহার করে পাল্টা বোমা নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামরিক কায়দায় হওয়া এই অভিযানে বিপুল প্রাণহানির ব্যাপক সমালোচনা করেছে ব্রাজিলের নাগরিক অধিকার গোষ্ঠীগুলো। এবার পারমাণবিক শক্তিসম্পন্ন এবং স্বয়ংক্রিয় সুপার টর্পেডো পোসেইডনের সফল পরীক্ষা চালানো দাবি করেছে রাশিয়া। বুধবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ংক্রিয় এই সুপার টর্পেডোর পরীক্ষা চালানোর দাবি করেছেন। পুতিন বলেন, রাশিয়া পারমাণবিক শক্তিসম্পন্ন একটি স্বয়ংক্রিয় পোসেইডন সুপার টর্পেডো পরীক্ষা চালিয়েছে এবং এটি দুর্দান্ত এক সাফল্য। পৃথিবীতে রাশিয়ার এই অস্ত্রের মতো আর কোনো অস্ত্র নেই বলেও জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পোসেইডন সুপার টর্পেডো সম্পর্কে প্রকাশ্যে তেমন নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না। তবে এটি মূলত একটি স্বয়ংক্রিয় পারমাণবিক টর্পেডো, যা তেজস্ক্রিয় সুনামি কিংবা সমুদ্র ঢেউ সৃষ্টি করে উপকূলীয় শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে। এর আগে পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালানোর দাবি করেন ভ্লাদিমির পুতিন। বিশ্বের যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। গাজায় যুদ্ধবিরতির সুযোগে বহু বাসিন্দা এরই মধ্যে ফিরে গেছেন নিজ ঠিকানায়। ২ বছরের টানা যুদ্ধে বেশিরভাগ গাজাবাসীরই বহুবার বাস্তুচ্যুত হতে হয়েছে। কিন্তু এমন দুর্যোগপূর্ণ সময়েও বাড়ির চাবি আগলে রাখতে ভোলেননি ফিলিস্তিনিরা। তাদের আশা ছিল যুদ্ধ শেষে নিজ বাড়িতে ফিরবেন তারা। কিন্তু ফিরে এসে অনেকেই পেয়েছেন শুধু ধ্বংসস্তূপ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইসরায়েলি বাহিনীর তীব্র গোলাবর্ষণের মুখে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেলেও বাড়ির চাবিটা যত্ন করে আঁকড়ে রেখেছিলেন গাজা উপত্যকার ফিলিস্তিনি আমাল তালেব আলয়ান। আশা ছিল যুদ্ধ শেষে একদিন গাজা সিটিতে নিজের বাড়িতে ফিরবেন। ফিরতে পেরেছেনও তিনি, কিন্তু সেখানে গিয়ে দেখেন বাড়ির কোনো অস্তিত্ব নেই। সবই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আমাদের বাড়ির কাছেই বোমা ফেলা হয় আর চারপাশে ভয়াবহ আগুন ধরে যায়। ঘরে বাচ্চারা ছিল, আমরা ভয়ে দ্রুত ওদের নিয়ে পালিয়ে যাই। যাওয়ার সময় বাড়িটায় তালা দিয়ে চাবি নিয়ে গিয়েছিলাম। এই যে সেই চাবি, কিন্তু ফিরে দেখি বাড়িটা আর নেই। তার মতোই চাবি আঁকড়ে এতগুলো দিন বাড়ি ফেরার অপেক্ষা করেছেন ৫ সন্তানের বাবা সুহেল আব্দুল রহমান আবু সাফিয়া। জানান, ফিরে এসে দেখেছেন তার বাড়ি মাটির সাথে মিশে গেছে। যতবার এই জায়গাটা দেখি আমার বুক কষ্টে ফেটে যায়। শৈশব থেকে এসব রাস্তা দিয়ে হেঁটে চলে খেলে ধুলে বড় হয়েছে, আর আজ পুরো এলাকাটাই অপরিচিত লাগছে। তবে যুদ্ধবিরতির পর এখনো বাড়ি ফিরতে পারেননি ৬ সন্তানের মা মোহাম্মদ আল আদউই। তাই তার বাড়িটা টিকে আছে কিনা তা এখনো জানেন না তিনি। আমি এখনো জানি না আমাদের বাড়িটা টিকে আছে নাকি ধ্বংস হয়ে গেছে। ওই বাড়িটাই আমাদের একমাত্র সম্বল, সন্তানদের ভবিষ্যৎ। ফিরে গিয়ে যদি দেখি বাড়িটা নেই, তাহলে আমাদের আশ্রয় নেয়ার কোনো জায়গা থাকবে না। তাই শুধু প্রার্থনা করছি, ফিরে গিয়ে যেন দেখি বাড়িটা টিকে আছে। এরই মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ায় আবারও বাস্তুচ্যুত হওয়ার ভয়ে রয়েছেন গাজার বাসিন্দারা। আবারও যেন যুদ্ধ শুরু না হয় সে প্রার্থনাই করছেন তারা। সৃষ্টি ঘটক, ৭১। আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় জঙ্গিদের সাথে সংঘর্ষে এক ক্যাপ্টেন সহ ৬ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। বুধবার এক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কুররমের দোগারে জঙ্গি আস্তানায় অভিযান চালাতে গেলে দুই পক্ষের সংঘর্ষ হলে তারা নিহত হন। সংঘর্ষে ৭ জঙ্গিও নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। ভারতের মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীটি আফগান তালেবানদের আশ্রয় থেকে পাকিস্তানের নিয়মিত হামলা ও কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ ইসলামাবাদের। অন্যদিকে ভারত ও আফগানিস্তান শুরু থেকেই TTPর সাথে কোনো ধরনের যোগসাজশের অভিযোগ অস্বীকার করে আসছে।
ইস্তাম্বুলে পাকিস্তান এবং আফগান প্রতিনিধি দলে 4 দিনব্যাপী আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ অভিযোগ করে বলেছেন, আফগানিস্তান ভারতের হয়ে পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে। তালেবান শাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে খাজা মোহাম্মদ আসিফ আরও বলেন, কাবুল ইসলামাবাদে আক্রমণ শানাতে চাইলে তাদের বিরুদ্ধে 50 গুণ শক্তিশালী জবাব দেওয়া হবে। আসিফ আফগানিস্তান নিয়ে এই অভিযোগ করার পাশাপাশি শান্তি চুক্তি থেকে বারবার পিছিয়ে আসার জন্য আফগান আলোচকদের সমালোচনা করেন। নয়াদিল্লি কাবুলকে নিয়ন্ত্রণ করছে বলেও তিনি অভিযোগ করেন। পাকিস্তানের এই অভিযোগের ব্যাপারে আফগানিস্তান কোনো মন্তব্য করেনি। পাকিস্তান এবং আফগান তালেবান সরকারের মধ্যে ইস্তাম্বুলে অনুষ্ঠিত 4 দিনব্যাপী শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে, যা নিশ্চিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাতের পর গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোন্থা। এর প্রভাবে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় মোন্থার আঘাতে রাজ্য জুড়ে তীব্র বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের ওড়িশা জেলার রাজ্যের 15 জেলাতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্তমানে এটি গভীর নিম্নচাপ হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা উপকূলের উপর অবস্থান করছে। রাজ্য সরকারের হিসেব মতে ঝড়ে 38,000 হেক্টর কৃষি জমির ফসল এবং 1,38,000 হেক্টর উদ্যান ফসল সম্পূর্ণ ধ্বংস হয়েছে। 76,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝড়টি ধীরে ধীরে দুর্বল হলেও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বায়ুদূষণ মোকাবিলায় ভারতের দিল্লিতে ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। কয়েক কোটি টাকা খরচ করেও শেষ পর্যন্ত বৃষ্টি নামেনি। গত মঙ্গলবার 2 ধাপে দিল্লিতে প্রথম ক্লাউড সিডিং পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা চালানো হয়। তবে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ক্লাউড সিডিং এর পরও দিল্লিতে কোথাও বৃষ্টি হয়নি। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে, দিল্লির বায়ুদূষণ মোকাবিলায় রাজ্য বিজেপি সরকার গত 7 মে ক্লাউড সিডিং প্রকল্পের অনুমোদন দেয়। এর জন্য 3,21,00,000 রুপি বরাদ্দ দেওয়া হয়। কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির সাথে যৌথভাবে এই প্রকল্প নেওয়া হয়। প্রথম মে মাসের শেষে বা জুনের শুরুতে পরীক্ষার পরিকল্পনা থাকলেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে তা পিছিয়ে দেওয়া হয়। দিল্লি রাজ্য সরকারের এক প্রতিবেদনে বলা হয়, এটি বিমানের মাধ্যমে শহরের বিভিন্ন অংশে এই পরীক্ষা চালানো হয়। তবে আবহাওয়া দপ্তর বলছে, এদিন দিল্লির বাতাসের আর্দ্রতা ছিল মাত্র 10 থেকে 15%, যা ক্লাউড সিডিং এর জন্য উপযুক্ত নয়। এদিকে কৃত্রিম বৃষ্টি নামানোয় ব্যর্থতার জন্য দিল্লির ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেছে সাবেক ক্ষমতাসীন দল আম আদমি পার্টি। ক্লাউড সিডিং কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানোর একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারের চলমান 7 জন তুলে নিতে টানা 13তম বার ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। ফলে 29তম দিনে গড়ালো সরকারের অচল অবস্থা। এর মধ্যে রিপাবলিকান সিনেটরদের সাথে গোপন বৈঠকে সামরিক বাহিনীর বেতন আগামী শুক্রবারের মধ্যেই পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের অচল অবস্থা দিনে দিনে জটিল হয়ে উঠছে। শাটডাউন তুলে নিতে স্থানীয় সময় মঙ্গলবার আরও একবার চেষ্টা করেন মার্কিন সিনেটর, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন শাটডাউন সমস্যার সমাধানে। 13তম চেষ্টাতেও সরকারের কার্যক্রম খোলার বিল পাশ হয়নি। প্রয়োজনীয় 60 ভোটের পরিবর্তে 54-45 ভোটে বিল ব্যর্থ হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রিপাবলিকান সিনেটরদের সাথে বৈঠক করে জানান, দেশের এই অচল অবস্থা কাটিয়ে ওঠা অত্যন্ত জরুরি হয়ে গেছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন, সামরিক বাহিনীর সদস্যরা আগামী শুক্রবার বেতন পেয়ে যাবেন। এদিকে নভেম্বরে 4 কোটির বেশি মানুষ সরকারি খাদ্য সহায়তা হারাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিমান চলাচলও সংকটাপন্ন। বিমান পরিবহন খাতের কর্মীরা বেতন না পাওয়ায় বিকল্প চাকরি খুঁজছেন। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবারও হাজির হবে বিশ্বজোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল, একাত্তরের সাথে থাকুন।